প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় দেওয়ানি মোকদ্দমা। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন মোহাম্মদ রমজান আলী শিকদার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে দেওয়ানি মোকদ্দমা বলতে আমরা আসলে কি বুঝি, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতেন। ইনফ্যাক্ট দেওয়ানি মোকদ্দমাটা এটা কিন্তু এটার শব্দটা এবং অর্থটা কিন্তু এটার মধ্যে অন্তর্নিহিত রয়েছে। সেটা হলো আমরা যতগুলি ক্রিমিনাল কেস বা ফৌজদারি মোকদ্দমা বলি তার বাহিরের যতগুলি ইস্যু আছে সেগুলি সবই দেওয়ানি মোকদ্দমার অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে যদি আমরা বলি কারো যদি ল্যান্ড রিলেটেড কোনো ডিসপিউট থাকে সেটাও হতে পারে, কারো পারিবারিক কোনো বিষয় যদি থাকে সেটাও হতে পারে, কারো যদি ব্যবসা লেনদেন থাকে সেটাও হতে পারে, কারো যদি ব্যাংকের সঙ্গে কোনো লেনদেন যে জিনিসটা থাকে এই বিষয়টাও কিন্তু দেওয়ানি তো অর্থাৎ মানে ফৌজদারি বা আপনার মানে ক্রিমিনাল মামলাগুলো ছাড়া যে বাকি যে সমস্ত মানে লিগাল প্রবলেমস থাকে সেগুলোকে আমরা দেওয়ানি কার্যবিধির বা দেওয়ানি মোকদ্দমার আওতায় আনতে পারছি। তো জমির সত্ত্বে যদি কালিমা লেপন অর্থাৎ মানে একের জমি অন্যরা যদি কেউ মালিকানা দাবি করে তাহলে কি করণীয়? এইটা খুব একটা কমন একটা কোশ্চেন এবং প্রায়ই দেখা যাচ্ছে আমাদের সমাজে এরকম প্রবলেমগুলি লোকেরা ফেস করে থাকে। কারো যদি এরকম প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট আছে, সেটার বিধান মতে ওখানে দেখা যাচ্ছে যে ওই যে ডিক্লারেশন অফ টাইটেল চেয়ে ওটার মধ্যে তার সত্যটা এটা ঘোষণামূলক ডিগ্রি চাওয়া যেতে পারে। এটা উপযুক্ত আদালতে, এটা কোন আদালতে যাবেন সেটা আবার কিন্তু ভ্যারিয়েশন হয়। যেমন যদি সুটের একটা অর্থাৎ যেটা নাকি জমিটা থাকে তার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি অ্যাবভ 4,000 হয়, 4 লাখ হয় তাহলে এক কোর্টে যাবে, আর যদি বিলো 4 লাখ হয় তাহলে অন্য কোর্টে যাবে। নির্ভর করে সুট ভ্যালু কত হবে এটার উপর ভিত্তি করে। আচ্ছা, মানে জমির সুট ভ্যালুটা কত হবে বা জমির নির্ভর করবে কোন কোর্টের জুরিসডিকশনটা হবে, আওতায় যাবে। আচ্ছা, তো এটা কোন আইনের আওতায় বলছিলেন? যে এটা স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট আন্ডার চলে যেতে পারে অথবা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আন্ডার। ইনফ্যাক্ট যদি রিলিফটা চেতে হয় সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে চাইতে। আচ্ছা, তো কিন্তু ওই সুটের মামলা সুটের যে ক্লেমটা মানে আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে যেটা কোন কোর্টে মামলাটা ফাইল করছে, রাইট? তো জমি যদি অন্যায়ভাবে জবরদখল হয় তার বিরুদ্ধে প্রতিকার কি এবং কতদিনের মধ্যে আদালতের আশ্রয় নিতে হয়? একটা যদি এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে আপনার জমি আছে, আমি সেটাকে ডিউ প্রসেস ছাড়াই যদি আপনাকে বেদখল করি তাহলে সেই ক্ষেত্রে আপনি যেদিন থেকে বেদখল হবেন তার 6 মাসের মধ্যে আপনাকে কোর্টে যেতে হবে। এটা হলে নির্দিষ্টভাবে বলা আছে স্পেসিফিক রিলিফ একটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আর যদি মনে করেন যে তবে সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু দেখবে না যে আপনি ওই যে জমি থেকে বেদখল হলেন ওই জমির আপনি মালিক কি না, এটা কিন্তু আদালত দেখবে না। আদালত একটা বিষয় বিবেচনা আনবে, সেটা হলো যে আপনি ওখান থেকে অবৈধভাবে আপনাকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে কিনা, জাস্ট একটা জিনিস বিবেচনা করবে। যদি প্রমাণ হয় যে আপনাকে ডিসপোজেস করা হয়েছে ইলিগালি তাহলে আদালত কিন্তু আপনার পক্ষে ডিগ্রি দিবে, অর্থাৎ আপনাকে পজিশনটা রেস্টোর করে দিবে। আর এই হলো একটা হলো এই আদালতে যাইতে হয় হলো আপনাকে 6 মাসের মধ্যে। যদি আপনি আবার মনে করেন যে না আপনি 6 মাসের মধ্যে যেতে পারেন নাই কিন্তু ওই জমিতে আপনার একটা স্বার্থ আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি 6 মাসের পরেও যেতে পারেন, কিন্তু আপনার প্রতিকারের ভিন্নতা হবে। প্রথমটা যদি 6 মাসের মধ্যে যান তাহলে একটাই প্রতিকার চেতে পারেন, সেটা হলে আপনি রেস্টোরেশন অফ পজিশন অর্থাৎ আবার পুনর্দখল চান। আর যদি আপনি 6 মাসের মধ্যে না যান, যদি মনে করেন ওটার মধ্যে আপনার রাইট টাইটেল সত্য স্বার্থ আছে সেটাও যদি ঘোষণা চান তাহলে 6 মাসের মধ্যে যাইতে হয় না, সে 3 বছরের মধ্যে যেতে আপনি পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে কি ডকুমেন্টেশন ঠিকঠাক মতো থাকার কোনো ব্যাপার রয়েছে কিনা? না, এটা নির্ভর করে হলো যে আপনি কি প্রতিকার চাচ্ছেন। যদি মনে করেন যে আপনি ওখানে একজন ট্রেসপাসের ছিলেন কিন্তু আপনাকে আমি অবৈধভাবে দখল করলাম, সেক্ষেত্রে আপনার তো ডকুমেন্ট থাকার কথা না। এক্স্যাক্টলি, সেই জন্য আপনি সিম্পল ডিক্লারেশন চাবেন যে আপনাকে দখল পুনরুদ্ধার চাই। আচ্ছা, রাইট। তো এখানে প্রথম যে কোর্টে যেতে হবে সেই কোর্টটা কোনটা? এই আবারও একটা প্রশ্নটা বারে বারে আসে, সেটা হলো
ওই মোকদ্দমার আর কি সুট ভ্যালুটা কি, যে জায়গা থেকে বেদখল হন। ফর এক্সাম্পল, যদি ধানমন্ডি থেকে একটা প্রপার্টি থেকে আপনি বেদখল হন, তাহলে এক ধরনের প্রতিকার হবে, এক ধরনের কোর্টে যাবে। আর যদি দেখা যাচ্ছে সেই ভ্যালুটা এরকম একটা জায়গা থেকে বেদখল হয়েছেন, ভ্যালুটা দেখা যাচ্ছে বিলো 4 লাখ, তাহলে অন্য কোর্টে চলে যাবে, নিম্ন আদালতে চলে যাবে। আচ্ছা, একটা হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, আর একটা হলো আপনার যুগ্ম জেলা জজ। জি, তো মানে সুটের ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, মানে আদালতটা ঠিক করবার জন্য। রাইট। তো সহ মালিকদের মধ্যে সম্পত্তি বিভাজনের প্রয়োজন হলে সেক্ষেত্রে আইনগতভাবে কি করণীয় রয়েছে? সহ মালিকদের মধ্যে যদি এরকম কোনো বিরোধ উৎপত্তি হয়, তাহলে ওইটাকে বিভাজনের জন্য মোকদ্দমা করতে পারে, যেটাকে আমরা সহজে বলে থাকি বন্টনের মোকদ্দমা, পার্টিশন সুট। পার্টিশন সুটটা যদি আপনি ফর এক্সাম্পল আপনার লিগ্যাল ইয়ার যদি হয়ে থাকেন, ইনহেরিট যদি করে থাকেন, দেখা যাচ্ছে আপনি একাধিক প্লটে আপনি ইনহেরিট করতে পারেন, কিন্তু আপনি মনে করতেছেন আপাতত একটা প্লট নিয়ে আপনাকে ডিসপিউট হচ্ছে, সেটা দখল পাচ্ছেন না কিংবা দখল দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি যদি চান তাহলে এন্টায়ার সব প্লটগুলি নিয়ে একত্র করতে পারেন, অথবা যদি পার্শিয়ালি করতে পারেন, কিন্তু আংশিক নিয়েও করতে পারেন, দুইটাই সম্ভব। আচ্ছা, তো তার মানে ইনহেরিট করলে যদি বিভিন্ন জায়গায় আমার জায়গা সম্পত্তি থাকে, সেটা বন্টনের জন্য মামলা করা যেতে পারে, একসাথে একত্র করতে পারেন। আচ্ছা, তো যদিও জমির লোকেশনটা বিভিন্ন জায়গায় হয়তো স্প্রেড করা থাকতে পারে, তারপরেও আপনি বলছেন যে কোনো একটা করে করতে পারেন। রাইট, তো এটাকে পার্টিশন সুট বলছে। তো এখানেও কি আপনার যে বিষয়টা বারবার চলে আসছে, সেটা হচ্ছে যে আবার এগেইন সুট ভ্যালু, হ্যাঁ সুট ভ্যালুটা একটা খুবই প্রয়োজন, খুবই এসেনশিয়াল একটা ফ্যাক্টর, একটা ডিটারমাইনিং ফ্যাক্টর একটা। রাইট। তো কোন সহ মালিক সম্পত্তির আংশিক বিভাজন চেয়ে কি মোকদ্দমা করতে পারবে? অবশ্যই আমি এই কথাটা বলে ফেলছি, যে যদি কেউ চায় যে একাধিক প্লটের মধ্যে, একাধিক প্রপার্টির মধ্যে তার বিভাজন দরকার হতে পারে, কিন্তু আপাতত সে মনে করছে একটা নিয়ে এগোবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আংশিকও যেতে পারে সে। আচ্ছা, তো এখানে যদি একটা মানে বিষয়, যদি এক সহকারে যদি কোনো মামলা বন্টনের জন্য করা হয়, অর্থাৎ যদি জমিগুলো বিভিন্ন এরিয়াতে লোকেটেড থাকে এবং একসাথে সে পার্টিশন সুটটা করলো যে কোনো একজন মালিক, তো সেক্ষেত্রে যদি একটা পোর্শন কোর্টে ডিটারমাইন করতে ইজিয়ার হয়, সেক্ষেত্রে কি ওই একটা পোর্শনের বিষয়ে কোর্ট কোনো রায় দেয় কি? না, যখন নাকি মোকদ্দমার বিষয়বস্তু হবে সম্পূর্ণ সবগুলি প্লট, এবং সেই প্লটগুলি ফর এক্সাম্পল থাকতে পারে গুলশান, থাকতে পারে তেজগাঁ, থাকতে পারে ইভেন ঢাকার বাইরে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে জায়গায় সাবস্টেন্সিয়াল প্রপার্টিটা যেখানে লোকেট করে, সেই জায়গায় ইউজুয়ালি প্রিফার করা হয় যে সুটটা ফাইল হবে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমি রিলিফ চাচ্ছি অনেকগুলি প্লট নেওয়া, তাহলে সেই ক্ষেত্রে আংশিকের তো স্কোপ নাই। সেই জন্য যদি সিদ্ধান্ত দিতে হয়, তাহলে সবটা নিয়েই দিতে হবে, এটাই। তবে এখানে একটা কথা আছে, যদি মনে করে যে কোনো পক্ষ যিনি বাদী, তিনি যদি ডিসক্লেম করে দেয় যে ঠিক আছে আমি এখন এইটা চাচ্ছি না, আপাতত আংশিক চাচ্ছি, তাহলে সেই হিসাবে কিন্তু তার আবার যে আর্জি আছে, আর্জিতে সংশোধন করতে হয়। আচ্ছা, যে যদি অন্য আলাদাভাবে সে কোনো কিছু ডিসাইড করে, তো কোনো দলিল বাতিলের ক্ষেত্রে আইনগতভাবে কি করণীয়? দলিলটা একটু সার্কামস্ট্যান্স বিভিন্ন রকম হয়ে থাকে। একটা হলো যে দলিলটা যদি অবৈধভাবে কেউ করে থাকে, যদি কোনো অন্যায়ভাবে কোনো একটা দলিল ক্রিয়েট করে থাকে, সেই কারণে যদি কোনো ব্যক্তির রাইটটা এফেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ওখানে মোকদ্দমা করতে পারে রেসপেক্টিভ জেলার সহকারী জজও হতে পারে। ওই যে আবার বলছি, যদি সুট ভ্যালু যদি বিলো 4 লাখ হয়, তাহলে সহকারী জজ যেতে হবে, আর যদি 4 লক্ষ টাকার উপরে হয়, তাহলে এখানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজের কাছে যেতে হবে। ওখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 39 এই কথাগুলো বলা আছে। রাইট। তো এখানে দলিল বাতিলের ব্যাপারটা যে আসে, কি কি ক্ষেত্রে দেখা যায় যে একটা দলিল বাতিল করা যেতে পারে? দলিলটা বেসিক্যালি সবসময় দেখা যাচ্ছে, যদি যিনি দলিলটা সম্পাদন করেছে, ইনফ্যাক্ট তিনি এটার মধ্যে সম্পত্তির মালিক না, নাম্বার 1। নাম্বার 2 হলো দেখা যাচ্ছে যে কোন এক ভদ্রলোক দেখা যাচ্ছে এই দলিলটা ক্রিয়েট করছে, সেই সম্পত্তিটা তার দলিলটা করার তার এটার মধ্যে রাইট টাইটেলই নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার সম্পত্তির মালিক অন্য। তাহলে যার সম্পত্তি তিনি দেখা যাচ্ছে তার সম্পত্তিটা এই একটা কি বলবো, এটাকে একটা ফোর্ডল্যান্ড ডিড দিয়ে অন্য জেনে নিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে যিনি এফেক্টেড তিনি মোকদ্দমা আসবেন, তিনি কোর্টের দ্বার প্রান্ত হবে। আবার অনেক সময় দেখা যায় যে বলে যে কিছু দলিল ফ্রড ভাবে মানে
রং পেপারে ক্রিয়েট করে হ্যাঁ সেটা ওই একই অবস্থায়। সেটা দুই রকম হতে পারে, কেউ ক্রিমিনাল কেস করে তারপরে তাদেরকে এটা শাস্তির ব্যবস্থা করে, কিন্তু আলটিমেটলি সিভিল কেসে হলো বেস্ট একটা রিকোর্স। কারণ হলো ওই দলিলটা যদি বাতিল না করা হয় তাহলে কিন্তু ওই দলিলটা থেকে যদি যায় তাহলে অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে পারে যিনি প্রকৃত মালিক, টাইটেলটা নিয়ে একটা সত্ত্ব নিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে পারে। সেই জন্য বেস্ট কোর্স হলো দেওয়ানি মোকদ্দমা করে দলিলটাকে ক্যান্সেল করে বাতিল করে নেওয়া। আচ্ছা, তো এখানে যে আপনি বললেন যে ক্রিমিনাল মামলাটা যে করে, ক্রিমিনাল মামলাটা কি করে যখন, এটা কোন আইনের ধারা? একটু এটা সিআরপিসি তে, এটা বাংলাদেশ প্যানেল কোর্টে বলা আছে যে কোনো ডিড যদি কেউ ফ্রড করে তাহলে কার যদি সিগনেচার যদি এরকম করা হয়, 2 নম্বরই করে করা হয়, ফ্রড করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই প্যানেল কোর্টে তার শাস্তির বিধান আছে। আচ্ছা, প্যানেল কোর্টের আন্ডারে শাস্তির বিধান হয়, কিন্তু এই বাংলাদেশের যে আছে আপনার ফৌজদারি কার্যবিধির আঙ্গিকে এটাকে মোকদ্দমা ম্যাজিস্ট্রেট কোর্টে যেতে হয়। আচ্ছা, রাইট। তো একই খতিয়ানের জমি সহ মালিকের নিকট বিক্রি না করে এবং তাদেরকে না জানিয়ে যদি অন্য কোথাও বিক্রি করা হয় তাহলে অন্য সহ মালিকদের প্রতিকারটা কি? এরকম বাংলাদেশে অবশ্য প্রায় দেখা যাচ্ছে যে, আমি একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে যে আমরা যদি 2 ভাই হই, 2 ভাই সম্পত্তিটার মালিক, 2 ভাইয়ের নামে রেকর্ড আছে, এক ভাই আমাকে না জেনে কিংবা আমার ভাইকে আমি না জানিয়ে যদি অন্য কারণে বিক্রি করে দেই তাহলে আমার ভাই সেটাকে এই সম্পত্তিটা পাওয়ার জন্য সে কিন্তু আদালতের দ্বারপ্রান্ত হতে পারে। এটাকে বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় হলে প্রিএমশন কেস, বাংলায় বলা হয় অগ্রক্রয়ের আইন। অর্থাৎ তার একটা প্রায়োরিটি থাকে যে আমি এই সম্পত্তিটা কিনবো যেহেতু আমি কো-শেয়ারার, সহমালিক। এই কারণে, কারণ সহমালিক এই সেন্সে যে আমার খতিয়ানে আমার নাম আছে, সেই সেন্সে সহমালিক। আচ্ছা, তো এখানে কি এখানে একটা পোর্শন, একটা ব্যাপার বোঝার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে যদি 2 ভাইয়ের যে এক্সাম্পলটা আপনি দিলেন সেখানে যদি এক ভাই শুধু তার পোর্শনটা বিক্রি করে ফেলে তাহলে কি অন্য ভাইয়ের কোনো অবজেকশন আসতে পারে কিনা? না, আমি সেটি, এই প্রশ্নটা তাই ছিল। ইনফ্যাক্ট যদি 2 ভাই মালিক হয়, তার ভাই অপর ভাই, এক ভাই তার অংশটা বিক্রি করতে পারে, আর একটা অংশ তো বিক্রি করার অধিকারই নাই। যদি পার্টিশন সুট না করা থাকে তাহলে সে না, ওই যে ভাই বিক্রি করলেন ওই ভাইয়ের ফার্স্ট একটা ডিউটি আছে আন্ডার দ্য ল যে তার সহমালিক অর্থাৎ অপর ভাইয়ের কাছে জিজ্ঞেস করবেন। আচ্ছা, যদি জিজ্ঞেস না করেন তাহলে যে ভাইকে জিজ্ঞেস করলেন না ওই ভাইয়ের একটা রাইট আছে, যেহেতু তিনি সহমালিক, খতিয়ান মূলে মালিক, সেজন্য ওই জমিটা তার ফার্স্ট প্রায়োরিটি যে কিনবেন। রাইট। তো এখানে এক্ষেত্রে আপনার যে মামলাটা সুট করতে হয় এটা কোন আইনের আওতায়? এটা 2টা আইন আছে বাংলাদেশে। একটা হলো আপনার এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট, নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট, ওইটার একটা আছে সেকশন 24 এর অধীনে। আরেকটা আছে যদি এগ্রিকালচারাল ল্যান্ড হয় তাহলে স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের আন্ডারে করতে হয়। যদি দেখা যাচ্ছে এটা কোনো কৃষি সম্পর্কিত জমি, কৃষি শ্রেণীর, তাহলে স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের আন্ডারে এটা করতে হয়। আচ্ছা, তো এখানে আপনার যদি প্রতিকার পায়, মানে ধরেন যদি বিক্রি হয়ে যায়, সেটা ডিসপিউট করে, যদি আমরা ওই একই উদাহরণে আসি যে এক ভাই ডিসপিউট করলো, আরেক ভাইকে না জানিয়ে সম্পত্তিটা বিক্রি করে ফেললো এবং বিক্রি করে ধরেন সব প্রসিজারও কমপ্লিট হলো, সেক্ষেত্রে যে প্রতিকারটা পাবে অন্য ভাই, সেই প্রতিকারটা আদালত অনুযায়ী কি হতে পারে? না, তাকে যিনি এখন বিক্ষুব্ধ ব্যক্তি, অর্থাৎ যে ভাই এখন ওই সম্পত্তিটা মনে করতেছে আমার কাছে বিক্রয় করা উচিত ছিল, কিন্তু বিক্রি না করে একজন থার্ড পার্টি, একজন স্ট্রেঞ্জার বাইরের লোকের কাছে বিক্রি করলো। তো যখন এই বাইরের লোকের কাছে বিক্রি করার প্রেক্ষিতে যে ভাই এই জমিটা ক্রয় করতে চান, ওনাকে ফার্স্ট কোর্টে যেতে হবে, ওখানে যে বিক্রয় মূল্য, যে মূল্যটা বিক্রি হয়েছে দলিলে, আদালতে জমা দিতে হবে। আচ্ছা, আমরা ওই বিষয়ে ফেরত আসছি, আমাদের টেলিফোন রয়েছে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি অ্যাডভোকেট রেজা বলছিলাম কুমিল্লা থেকে। জি, বলুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, যদি একটা দলিলের এক্সিকিউটেন্ট দাতা সে নিজে যদি কোনো মোকদ্দমা করে, সেক্ষেত্রে তো তাকে নিজেই দলিলটা ক্যান্সেল দিয়ে মোকদ্দমাটা করতে হবে। প্রশ্নটা আবার একটু কাইন্ডলি করবেন। ক্যান্সেল দিয়ে মোকদ্দমাটা করতে হবে। তো এখন যদি আপনি একটু প্রশ্নটা আবার বলবেন কাইন্ডলি। যদি না করে, সে যদি দলিল দ্বারা বাধ্য না মানে নেগেটিভ ডিক্লারেশন করে, সেই ক্ষেত্রে এই মোকদ্দমাটা চলবে না, এমন কোন প্রভিশন কি আছে? না, এখানে যদি থাকে তাহলে কোন আইন অনুসারে কিভাবে আছে? না, এখানে যদি কোন একটা দলিল দ্বারা কেউ অ্যাগ্রিভড হন, এফেক্টেড হন, আমার মনে হচ্ছে বেস্ট
বেস্ট কোর্স হলো তাকে ওই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে সেকশন 39 এর দলিলটা বাতিল চাওয়াটাই বেস্ট কোর্স। আচ্ছা, এটা যদি হয় বিকল্প হিসাবে অনেকে করতে পারে, সেটা হলো যে ওই দলিল দ্বারা আমি বাধ্য নই এরকম ভাবে ডিক্লারেটরি সুট ফাইল করতে পারে সেকশন 42 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সেখানেও করতে পারে। কিন্তু তাহলে কি হয় যে দলিলটা থেকে যায়, রাইট, ডিক্লারেশনটা হয় কিন্তু দলিলটা থেকে যায়। তো দলিলটা বাতিলটা করে যদি নেয় তাহলে আমার হচ্ছে সবচেয়ে ভালো হয়। আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি বলে যাচ্ছিলাম আমার একটা বাবার জমি আছে 62 সালের রেকর্ড, কিন্তু এসে মালিক হিসেবে 2 আনা 6 আনার মালিক আমরা, মানে ওরা 2 একরের মালিক, আমরা 21 একরের মালিক। হ্যাঁ, এই হিসেবে আমার বাবার জমি ওখান থেকে উনি এটা দলিল মূল্যে বিক্রি করে, এটা দলিলটা তিরিশে আছে যে মৌখিক সূত্রে আঠাশ হিসেবে উনি আয়োজনে বিক্রি করে, কিন্তু 62 সালে আমার বাবার নামে রেকর্ড আছে। মামলা চলছে এই জমিটা কি হবে আমি এটা এসে মালিক হিসেবে কিন্তু আমার বাবার নামে রেকর্ড আছে। আচ্ছা, হ্যাঁ, মামলা চলছে, তা মামলাটা চলছে কোর্টে বেশ কিছু 4-5 বছর ধরে, কিন্তু এরকম সুরা আসছে না। আমরা কিভাবে সুরা পেতে পারি এটা একটু জানালেন। কি ধরনের মোকদ্দমা করছে একটু কাইন্ডলি বলবেন, তাহলে একটু সুবিধা হয় উত্তরটা দিতে। উনি বোধহয় বুঝতে পারেনি। আমাদের আরেকটা ফোন রয়েছে, ওটা আমরা নিয়ে নিই একসাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আমার বাবা মার একটাই মেয়ে আছে, আমার কোনো ভাই বোন নেই। তো আমার বাবার হঠাৎ কাজের রেখে পরে আমার মানে চাচারা আমার বাবার জাতিকে শুরু সরকারা নিয়ে গেছে। তো এখন সবাই আমাকে বলছে যে মানে দেওয়ানি মামলা করতে। হ্যাঁ, তো এখন এইটা আমি কোথায় সুদ পেতে পারি, এটা কত বছর চলে? অনেকে বলছে এটা লম্বা সময় চলে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্ন। ইনফ্যাক্ট আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার পিতার সম্পত্তি ছিল এবং অন্যরা নিয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটাকে আপনাকে একটা টাইটেল সুট ফাইল করতে হবে, এবং সেই সুটটা ফাইল করতে হবে জমির এগেইন। হয়তো আমি জানি না আপনাদের এই অনুষ্ঠান আগে থেকে দেখেছেন কিনা, আমি কিন্তু বলেছি যে সুট ভ্যালুর উপর নির্ভর করে। যদি সুট ভ্যালু, আর একটা কথা বলি, যদি জমি ঢাকাতে হয় তাহলে ঢাকায় করতে হবে, আর যদি আপনি বসবাস করেন ঢাকায় কিন্তু জমি যদি ময়মনসিংহ হয় তাহলে কিন্তু ময়মনসিংহে করতে হবে, অর্থাৎ যে এলাকাতে জমিটা অবস্থিত সে এলাকায় করতে হবে আপনাকে। রাইট। তো আমাদের তার আগের প্রশ্ন আমরা ব্যাপারটা বুঝতে পারিনি যে উনি কোন মামলা করেছেন, তো সঠিক উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাইছিলাম যে আমার একটা জমিন আর কি আমার দাদা, জি, ওই জমিটা আমার এক চাচা আর কি 80 সালে নামজারি করছে, কিন্তু 85 সালে তিনি তার থেকে জোর করে লেখা দিচ্ছে। এটার জন্য কি করতে পারি? আপনি যদি প্রমাণ করতে পারেন এই সম্পত্তিটা আপনার দাদার, তাহলে কিন্তু আপনার দাদা মৃত্যুবরণ করার পরে তার যে কয়জন লিগ্যাল ইয়ার্স উত্তরাধিকার আছে সকলে কিন্তু মালিক হবেন। সেইটাকে যদি আপনি সেইভাবে আপনি ডিক্লারেশন চান যে এই সম্পত্তি আমার দাদার ছিল, বা আমার দাদা মৃত্যুবরণ করাতে এই কয়জন আপনার লিগ্যাল ইয়ার্স রেখে গেছেন তারা এই সম্পত্তির মালিক, কিন্তু আমার কোনো এক চাচা আমাদেরকে এটাকে করার জন্য, ডিপ্রাইভ করার জন্য এই কাজটা করেছে, আদালতের মনে হয় প্রতিকার পাওয়ার একটা সম্ভাবনা আছে। রাইট। আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন করছি আপনার আমাদের ফ্যামিলি হচ্ছে দুইটা আর কি, আমার বাবা বিয়ে করছিল। আচ্ছা, তো এখানে আমার এক ফ্যামিলির হচ্ছে 2 ভাই, আর আমি হচ্ছি মানে ছোট ফ্যামিলির আর কি। তো এখানে আমার বাবা এই 3 ভাইয়ের নামে একটা জমি রেজিস্ট্রি করে দিচ্ছিল, মানে জমি বলতে দোকান আর কি। তো এখানে আমার ওই 2 ভাই হচ্ছে আপন ভাই আর কি, আর আমি ছোট আরেক ফ্যামিলির আর কি। তো ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাই মানে হারানো আর কি, প্রায় 30-35 বছর যাবত আর কি। তো এখানে ওই যে ভাই হারানো, ওই ভাইয়ের কথা বুকবাসে খাইতেছে আপনার ওনার যে আপন ভাই উনি আর কি। এখানে কি আমি কোনো কিছু করলে কি ওইটার মধ্যে কি কোনো কিছু করা যাবে না? ইনফ্যাক্ট আপনার এখানে ওই বাংলাদেশে একটা সাক্ষ্য আইন আছে, এভিডেন্স অ্যাক্টে, সেখানে বলা আছে কোন এক ব্যক্তি যদি নিরুদ্দেশ থাকেন এবং তার হোয়ার অ্যাবাউট, অর্থাৎ তাকে যদি তাল্লাশি করে কোথায় না পাওয়া যায়, তাহলে সেটা প্রবাবলি 7 বছর পরে তারপরে সেটা বলা হয় যে সেই ব্যক্তিটা আর জীবিত নেই, এরকম একটা প্রিজাম্পশন আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার বাবার সম্পত্তি সেই হিসাবে কিন্তু আপনারা বাবা কিন্তু প্রত্যেকে অংশ নির্ধারণ করে দিয়েছে, আমি যদি ঠিকভাবে বুঝে থাকি 3 ভাগ করে দিয়ে গেছে আপনাকে প্লাস আপনার 2 ভাইকে। এক ভাই মারা গেলেন, ওই ভাই যদি অবিবাহিত থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার পাবেন।
ওই ভাই যদি অবিবাহিত থাকে। আর যদি বিবাহিত থাকেন এবং তার যদি ছেলে সন্তান থাকে তাহলে তার স্ত্রী ছেলে এরা পেয়ে যাবে। রাইট, আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পুষ্পা থেকে বলছি। বলুন। যে আমার বাবা আগে মারা গেছে, বুঝছেন? জি, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে কথা বলবেন প্লিজ। হ্যাঁ, শোনালি আমার বাবা আগে মারা গেছে। জি। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। এটা আমার বাবা আগে মারা গেছে, মারার সময় দাদা দাদি বেঁচে ছিল। বেঁচে থাকার পরে তখন কিছুদিন পরে আমার দাদা দাদু মারা গেছে। আচ্ছা। মারা যাওয়ার পরে আমার কাছ থেকে আমার দাদারা একটা জমির অংশ কেটে গেছে, যে আমার দাদা ছিল তাহলে জমিটা ভাগ পাবে বলে বাবার উপরে একটা অংশ কেটে নিচ্ছে, কিন্তু আমার দাদা কাউকে বৃষ্টি করেছি নাই, আমার কাছ থেকে নিয়েও নাই। এখন এটা কি হবে? আপনার প্রশ্নটা যদি একটু কাইন্ডলি আবার করতেন তাহলে একটু ভালো হতো। আপনার প্রশ্নটি আবার একটু বলবেন? আমি যতদূর বুঝেছি যে আপনার বাবা মারা গেছেন আপনার দাদা দাদির আগে, ঠিক বলেছি? ঠিক। আচ্ছা, তারপরে আপনার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আপনার দাদা দাদি মারা গেলেন এবং আপনার চাচারা আপনাকে কিছু সম্পত্তি থেকে ডিপ্রাইভ করেছে, ঠিক? আচ্ছা। কিন্তু তারা মারা গেছে, মারা যাওয়ার পরে তারা কোনো আমার কাছ থেকে জমি নেয়, বুঝছেন? আচ্ছা। আমার দাদা দাদি, কিন্তু চাচারা বলতে আমরা তোমার পাবো না। এখানে খুব একটা আপনার পিতা কোন দিন মারা যান, কোন তারিখে মারা যান, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই কারণেই হলো 1961 সালে এখানে একটা আইনের একটা সংশোধনী এসছে, যদিও বাবা দাদার আগে মৃত্যুবরণ যদি করে থাকে, যদি এটা 1961 এর পরে হয়ে থাকে, তাহলে কিন্তু ওই আপনার পিতা জীবিত থাকলে যতটুকু অংশ পেতেন ঠিক ততটুকু অংশ কিন্তু আপনারাও পাবেন, যদিও আপনার দাদা পরে মারা গেছে আপনার বাবার। এখন যে ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট হলো উনি কোন দিন মারা গেলেন, ওই তারিখটা বুঝা। আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমি কাদের বলছিলাম? জি, টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে কথা বলুন প্লিজ। আচ্ছা। আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন। জি। তো আমাদের যে জমিটা আছে, আমরা 2 ভাই 2 বোন, আমাদের একটা দত্তক বোন আছে। তো এখন জমিটা যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে কি দত্তক যে বোন কি সে পায় আইনগত ভাবে? আর আমরা যে 4 জন আছে 2 ভাই 2 বোন, তারা কিভাবে কি রেশিও অনুসারে পাবো? আচ্ছা, ধন্যবাদ। কাইন্ডলি বলবেন। জি, ধন্যবাদ। আমরা তার আগে আরেকটা ফোন নিয়ে নিই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি, বলুন। বলতেছি আমি একটা জায়গা বায়না করছি। আচ্ছা, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে কথা বলুন প্লিজ। আজকে 5 বছর হয়ে গেল। জি জি, 5 বছর মধ্যে ওই লোকটা এখনো পর্যন্ত ওই জায়গা বায়নাটা রেখে নিচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যদি প্রথম প্রশ্নটাতে ফেরত আসি, এক ভদ্রলোক। ইনফ্যাক্ট যদি প্রথম প্রশ্নে আমরা ফিরে আসতেছি, ওখানে আমরা বলতে চাচ্ছি আপনার 4 জন প্লাস আপনাদের দত্তক এক বোন আছে, কিন্তু আপনার দত্তক বোন যেহেতু আপনার ব্লাড রিলেটেড না, কিন্তু উনি অ্যাকর্ডিং টু মুসলিম ল উনি কোনো কিছু ইনহেরিট করবেন না। তবে আপনারা যেহেতু আপনার বোন হিসাবে পরিচয় দিচ্ছেন, যদি আপনার কিছু ভলান্টারিলি দিয়ে দেন কিন্তু সেটা সে পেতে পারে, কিন্তু তার লিগ্যাল কিন্তু ওখানে রাইটটা নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো আপনারা হয়তো সকলেই জেনে থাকেন, হয়তো এটা প্রত্যেকটা সমাজে আছে যে এক ছেলে যা পান তার অর্ধেক পান হলো মেয়ে, তো সেই রেশিওতে এটা বন্টন হবে। অর্থাৎ এক ভাই যা পাবেন তার অর্ধেক পাবেন বোন, অর্থাৎ 2 বোন যা পাবেন এক ভাই সমান 2 বোনের সমান পাবেন এই রেশিওতে। রাইট। আর দ্বিতীয় যে সেকেন্ড যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে অনেকদিন আগে জমি বায়না হয়েছে কিন্তু এখন আপনাদেরকে রেজিস্ট্রি করে দিচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু 2005 সালে একটা আইনের সংশোধনী এসেছে, সেখানে যে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু সেখানে বায়নাটা অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। এখানে দেখতে হবে যে বায়নাটা রেজিস্টার্ড কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো ওই যদি এটা নিবন্ধিত হয়ে থাকে তাহলে ওখানে একটা টাইম দেয়া থাকে, এত দিনের মধ্যে রেজিস্ট্রি করে দিবে বা নিবে এরকম। এখন আমি জানি না আপনাদের ওইটার মধ্যে কি কন্ডিশন, টার্মস কন্ডিশন আছে। প্রথম কথা হলো যদি আনরেজিস্টার্ড হয় এটাকে আপনি স্পেসিফিক্যালি এটা আপনি স্পেসিফিক পারপাস অফ কন্ট্রাক্ট করতে পারবেন না।
ওই কেসটা করাটা আপনার এটা আইনটা আপনাকে এই অধিকারটা নাই। আর যদি রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে আপনি কোর্টের দ্বার প্রান্ত যেতে পারবেন, কিন্তু সেটা একটা প্রশ্ন আছে কত দিনের মধ্যে যাবেন। সেখানে কিন্তু আপনার ওই এগ্রিমেন্টের মধ্যে লিমিটেশনটা বলা আছে কত দিনের মধ্যে দেওয়ার কথা। যদি সেই দেওয়াটা যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায় থাকে তাহলে কিন্তু আপনার রাইটটা এটা ল্যাপসড হয়ে গেছে। আর যদি এটা আনরেজিস্টার্ড হয় কিন্তু আপনি কোর্টে যেতে পারেন না। তবে এখানে একটা জিনিস থাকে যে যেহেতু আপনার কাছ থেকে পয়সা নিয়েছে, আপনি কিন্তু সেই পয়সাটা উদ্ধারের জন্য মোকদ্দমা করতে পারেন। সেখানে আপনাকে সুট ফর রিকভারি অফ মানি এবং কম্পেনসেশন চেতে পারেন, যে কম্পেনসেশন চেতে পারেন যে এই সম্পত্তির আমি পেলে পরে এই হতো ইত্যাদি বিভিন্ন সাইটে এটা ক্ষতিপূরণ মোকদ্দমা করতে পারেন। রাইট। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে বায়নাকৃত সম্পত্তি বায়নাদাতা দলিল রেজিস্ট্রি করে না দিলে এটার আইনি প্রতিকার কি রয়েছে? এটা আবার এই প্রশ্নটা খুবই ক্লিয়ার করে বলি যে আপনার সঙ্গে যে বায়না পত্রটা আছে এইটা কি রেজিস্টার্ড কিনা। যদি রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কোর্টে গিয়ে ওই জমিটা পাওয়ার জন্য অবশিষ্ট টাকা কোর্টে জমা দিয়ে রেজিস্ট্রেশন আপনার বরাবর পেতে পারেন। আর যদি এই দলিলটাই অর্থাৎ বায়নাপত্র ইটসেলফ ইজ নট রেজিস্টার্ড, তাহলে কিন্তু এটা যদি আপনার নিবন্ধিত না থাকে তাহলে কিন্তু কোর্টে আপনাকে এই জমি পাওয়ার জন্য আপনার বরাবর ডিগ্রি দিবে না, শুধু আপনাকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য ডিগ্রি দিতে পারে। রাইট। তো একের জমি যদি অন্য নামে খতিয়ানের রেকর্ড হয়ে যায় তাহলে আইনি প্রতিকারটা কি রয়েছে? একজনের জমি অন্য নামে যদি এটা রেকর্ড হয়, খতিয়ানভুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে খতিয়ান সংশোধনের মোকদ্দমা করা যেতে পারে। সেটা খতিয়ানের সংশোধনী মোকদ্দমা করতে হয়, সেটা একটা লিমিটেশন থাকে, ওই পার্টিকুলার টাইম লিমিটের মধ্যে কোর্টের দ্বার প্রান্ত হইতে হয়। আর এই কেসগুলি করতে হয় আপনার সবসময় যে এলাকাতে ওই জমিটা অবস্থিত সেই এলাকার এখতিয়ারাধীন জুরিসডিকশনে এগুলি কেসগুলি করতে হয়। আচ্ছা, এটা কোন আইনের আওতায় করতে হচ্ছে? এটা ওই স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট এটার অধীনে করতে হয়। আচ্ছা, এটা রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন বাংলায় বলা হয়, সেটার এটা সেই আইনের। আর বকেয়া পাওনা আদায়ের উপায়টা কি? বকেয়া পাওনা তো বিভিন্ন রকম হয়ে থাকে। এখন বকেয়া যে দেনাদার কিংবা যে পাওনাদার সে এটা নির্ভর করে একটা। ফর এক্সাম্পল যদি ব্যাংক যদি আজকাল যদি পাওনাদার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই অর্থনীতি আদালত আইন আছে, সেই জায়গায় যেতে হবে, স্পেশাল একটা ল, সেখানে ওই অর্থনীতি আদালতে যেতে হয়। ব্যাংক তার পাওনাটা আদায় করার জন্য বড়রা এগেনস্টে কেস করে। আর যদি দেখা যাচ্ছে যে জাস্ট মেয়ার একটা আপনার আমার মতো ব্যাংক ইনভলভ না, কিন্তু দুইজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল এটার মধ্যে যদি ইনভলভ থাকে, সেই ক্ষেত্রে ওই ইউজুয়ালি ওই যদি আবারও আসতেছে ইউজুয়ালি আপনাকে ওই সহকারী জজ কিংবা যুগ্ম জেলা জজের আদালতে যেতে হয়, নির্ভর করে আবার পাওনা টাকার পরিমাণটা কি সেটার উপরে আবারও আসে ডিক্লারেশন স্লিপের অ্যামাউন্টটা কত। তো আমরা আসলে খুব ইন্টেন্স একটা খুব ইন্টারেস্টিং ডিসকাশনের মধ্যে ছিলাম। তো সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, যারা নাকি অ্যারেঞ্জ করছে, যারা নাকি এটা এই ডিসকাশন থেকে বেনিফিটেড হলো, তাদেরকে এটা সময় নিয়ে শুনতে চেয়েছেন, এটা সময় দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও এই বিষয়গুলো নিয়ে জানতে পেরেছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।